ইনভেস্টমেন্ট যখন যে কোনো ইনভেস্টর করে, ইনভেস্টমেন্ট করার আগে হোয়াট ইজ দ্য ফিলসফি অফ অ্যান ইনভেস্টর? একদম প্রপার কোয়েশ্চেন। ফিলসফি সেখান থেকেই আসে যে ওনার লাইফ গোলস কি, উনি কি চাইছেন, ওনার অ্যাসপিরেশনস কি। অ্যাসেটসটা আমরা কোথায় অ্যালোকেট করাটা বেটার হবে বা ভালো হবে এবং কি করে আমরা ডাইভার্সিফাই করি, এটা একটা কোয়েশ্চেন সবার মাথায় আসে। এসেনশিয়ালি অ্যাসেটস আপনি যাকে বলছেন, যেটাকে আমরা মূলত ডিফাইন করি কি কি একটা অ্যাসেট হচ্ছে আপনার ইকুইটি মানে বিজনেস, ডেট মানে Right, ধার, right. যেটা আপনি ধরুন ব্যাংকে ইনভেস্ট করতে পারেন বা বন্ডে করতে পারেন। 3 নম্বর হচ্ছে কমোডিটি, আজকালকার দিনে তো সোনা নিয়ে প্রচুর লাফালাফি হলো, রূপো। আর 4 নম্বর হচ্ছে রিয়েল এস্টেট। তো এই চারটে মূলত আমরা অ্যাসেট হিসেবে ধরি। কোন সময়টা আমরা এক্সিট করতে পারি? রাইট টাইম টু এক্সিট অ্যান অ্যাসেট, মানে ধরুন আমি আজকে একটা ইনভেস্টমেন্ট করেছি উইথ অ্যান আইডিয়া কি আমি 2 বছর বাদে বা 3 বছর বাদে একটা হোম লোন নেব। যখন আমি ডাউন পেমেন্ট করব, আমার আজকের ইনভেস্টমেন্টটা 3 বছর বাদে যেটা হবে সেটা থেকে আমি এক্সিট করব। আচ্ছা, আমি মার্কেট সম্বন্ধে কি করে ইনফর্ম থাকবো অন চেঞ্জিং সিচুয়েশন যে মার্কেটের হচ্ছে, এটাকে এই সম্বন্ধে আমি কি করে ইনফর্ম থাকতে পারবো অ্যাজ অ্যান ইনভেস্টর? ইনস্টেড অফ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, সব কিছু জানার থেকে আগে না নিজেকে জানা। নিজেকে যদি আমি বুঝতে পারি, তাহলে আমার মার্কেট থেকে কতটুকু ইনফরমেশন তোলা দরকার, কোনটা নয়েজ না সেটা বোঝা, সেটা কিন্তু সহজ। ফিরে এলাম প্রম্পট উইথ পারমিতায় আরেকটা নতুন এপিসোড নিয়ে। আমাদের আজকের অতিথি গেস্ট হলেন মালহার মজুমদার। মালহার বাবু কাজ করেছেন পার্সোনাল ইনভেস্টমেন্টস নিয়ে 35 বছর ধরে। উনি পড়ান বিভিন্ন কলেজেসে এবং উনি লেখেও, রিসার্চ স্কলারও। ওয়েলকাম মালহার টু প্রম্পট Thank উইথ you, পারমিতা। Paramita, for inviting me. থ্যাংক ইউ বলুন। সো মাচ ফর কামিং অ্যান্ড গিভিং আস ইয়োর টাইম। একটু যদি বলেন আপনি এখন কি করছেন? এই মুহূর্তে আপনার সঙ্গে বসে গল্প হ্যাঁ। করছি। হ্যাঁ, আপনার মানে কাজের দিকটা যদি বলেন। আমি আপাতত আমরা একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি চালাই, পার্সোনাল আচ্ছা। ফিনান্স নিয়ে কাজ করি, যেখানে আমরা মূলত ইনভেস্টমেন্টস, ট্যাক্সেশন, এস্টেট প্ল্যানিং, ধরুন এনআরআই ইস্যুস, সেগুলো ম্যানেজ করি। আচ্ছা। লেখালেখি তো করতেই থাকি, আপনি বললেন রেগুলার, আমার একটা কলাম আছে টেলিগ্রাফে, রেগুলার প্রত্যেক মাসে বেরোয়। আচ্ছা। আর পড়ানো ইজ অ্যান হবি। সো গত 20 বছর ধরে তো পড়াচ্ছি কন্টিনিউয়াসলি, সেটা চালিয়ে যাচ্ছি। বাহ, ভেরি গুড। মলহার, প্রথম প্রশ্নতে আসি। এই ইনভেস্টমেন্ট যখন যে কোনো ইনভেস্টর করে, ইনভেস্টমেন্ট করার আগে হোয়াট ইজ দ্য ফিলসফি অফ অ্যান ইনভেস্টর? আই থিঙ্ক দ্যাটস একদম প্রপার কোয়েশ্চেন। ফিলসফি অফ দ্য ইনভেস্টর কি, মানে ইনভেস্টমেন্ট যখন করেন, খুব ইন্টারেস্টিংলি যখনই দেখি আমরা ওনারা আসেন বা আসতেন, ওনাদের ফার্স্ট বক্তব্য হচ্ছে কোনটার কত রিটার্ন। তো রিটার্নটা ইজ ডেফিনেটলি নট দ্য ফিলসফি। ফিলসফি হচ্ছে যে উনি কোথায় দাঁড়িয়ে আছেন আজকের দিনে, এবং ইনভেস্টমেন্ট করে উনি যেখানে পৌঁছতে চাইছেন সেই জায়গায় উনি কিভাবে পৌঁছবেন। মানে আমরা এসেনশিয়ালি উবেরের কাজ করি আর কি। রাইট। উনি যদি ডিরেকশনটা বলেন, তাহলে আমরা চেষ্টা করি ওনাকে ওই ডিরেকশনে পৌঁছে দেওয়া। ফিলসফি সেখান থেকেই আসে যে ওনার লাইফ গোলস কি, উনি কি চাইছেন, ওনার অ্যাসপিরেশনস কি। রাইট। আচ্ছা, অ্যাসেটস তো আমরা শুনেছি এই কথাটা। অ্যাসেটসটা আমরা কোথায় অ্যালোকেট করাটা বেটার হবে বা ভালো হবে এবং কি করে আমরা ডাইভার্সিফাই করি, এটা একটা কোয়েশ্চেন সবার মাথায় আসে। এটা এটা আজকালকার দিনের একটা রেগুলার বেসিসের কোয়েশ্চেন অ্যাসেটস নিয়ে। বাট আবার আপনি তো মেডিকেলের মানুষ, তো আপনি বুঝবেন অ্যাসেটস যদি আমি বলি, ইট ইজ নট আ মেডিসিন, এসেনশিয়ালি আমি আমাকে কিভাবে জানবো, মানে আমার হেলথ। তো একটু যদি আমার এই ফিলসফিক্যাল টার্মটাকে যদি টেনে নিয়ে আসি, অ্যাসেটস প্রথম আমাকে বুঝতে হবে যে আমি কোথায় যদি পৌঁছতে চাই, আমি একটা পার্টিকুলার জায়গায় পৌঁছতে চাই, সেইখানে যাওয়ার জন্য আমি কি মানে আমি কি ওয়েদার আমার নিডস, আমার গোলস, আমার ফান্ডামেন্টালস গুলো জানি। যদি আমি জানি, তাহলে এই যে প্রোডাক্টস মানে এসেনশিয়ালি অ্যাসেটস আপনি যাকে বলছেন, যেটাকে আমরা মূলত ডিফাইন করি কি কি একটা অ্যাসেট হচ্ছে আপনার ইকুইটি মানে বিজনেস, মানে যেখানে আপনি কোনো একটা বিজনেসের ভাগিদার হচ্ছেন, ডেট মানে ধার, যেটা আপনি ধরুন ব্যাংকে ইনভেস্ট করতে পারেন বা বন্ডে করতে পারেন। 3 নম্বর হচ্ছে কমোডিটি, আজকালকার দিনে তো সোনা নিয়ে প্রচুর লাফালাফি হলো, রূপো। আর 4 নম্বর হচ্ছে রিয়েল এস্টেট। তো এই চারটে মূলত আমরা অ্যাসেট হিসেবে ধরি। এর বাইরে খুব একটা কিছু নেই। কারেন্সিকে কেউ কেউ অ্যাসেট বলে, কেউ বলে না। কারেন্সি
এসেনশিয়ালি ইজ নট অ্যান অ্যাসেট। ক্রিপ্টো নিয়ে অনেক লাফালাফি করছি, বাট ক্রিপ্টো ইজ নট অ্যান অ্যাসেট। এই চারটে অ্যাসেটকে আমি কি করে, কোথায় কোথায় কিভাবে রাখতে আমি আমার গোলগুলোতে পৌঁছতে পারি, এইটা অ্যাসেট অ্যালোকেশনের একটা বেসিক প্রিন্সিপাল আপনি বলতে পারেন। ওকে, বেশ। হোয়াট ইজ দ্য রাইট টাইম টু এক্সিট আ হোল্ডিং? কোন সময়টা আমরা এক্সিট করতে পারি, মানে এটা একটা এটা ওই অভিমন্যুর মতো, মানে হ্যাঁ। আমরা ঢুকতে পারি, সবাই আমাদের বলেন যে কিনে ফেলো, কখন বেরোবো আপনি বলছেন। রাইট টাইম টু এক্সিট অ্যান অ্যাসেট যদি আমি বলেন, সেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টটা কখন আসছে, মানে টাকা পয়সার রিকোয়ারমেন্টটা কখন আসছে। মানে ধরুন আমি আজকে একটা ইনভেস্টমেন্ট করেছি উইথ অ্যান আইডিয়া কি আমি 2 বছর বাদে বা 3 বছর বাদে একটা হোম লোন নেব, আর হোম লোনের জন্য আমি একটা ডাউন পেমেন্ট করব। তো যখন আমি ডাউন পেমেন্ট করব, আমার আজকের ইনভেস্টমেন্টটা 3 বছর বাদে যেটা হবে সেটা থেকে আমি এক্সিট করব। রাইট। So that's a first right time to investment Right, as right. take out an asset. আরেকটা সময় হচ্ছে যখন আমি রিঅ্যালোকেশন করছি। রাইট। তো যখন আমরা মডেলস বানাই, মানে ধরুন আপনি আমার কাছে এসছেন, এবার আপনি লাইফের কোন স্টেজে দাঁড়িয়ে আছেন এটা খুব জানা দরকার আমার। লাইফটাকে যদি আমি 4টে ভাগে ভাগ করি, ইনফ্যাক্ট আমরা 4টে ভাগে ভাগ করতে থাকি। প্রথম স্টেজটা হচ্ছে অ্যাকিউমুলেশন স্টেজ, মানে আপনি ইকোনমিক লাইফ শুরু করেছেন, রোজগার করছেন, রোজগার করে কিছুটা টাকা আপনি নিজের জন্য খরচা করছেন, বাকি যেটা সেভিংস করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, সেই পিরিয়ডটাই আপনি অ্যাকিউমুলেশন স্টেজে আছে। তো এই অ্যাকিউমুলেশন স্টেজটা বেশ লম্বা। এর পরের পিরিয়ডটা যখন আপনি ধরুন একটা পয়েন্টে এসে পৌঁছলেন যে আপনার লায়াবিলিটিস বেড়ে গেছে, আপনি তখনও রোজগার করছেন কিন্তু হয়তো আপনি অতটা জমাতে পারছেন না, আচ্ছা। কিন্তু কিছুদিন বাদেই আপনার রিটায়ারমেন্ট, মানে আপনাকে তো সেই পিরিয়ডটাকে আপনি কি করবেন, প্রিজার্ভ করবেন টাকাটা। সো অ্যাকিউমুলেশন স্টেজ, প্রিজার্ভেশন স্টেজ, এরকম আরো দুটো স্টেজ আছে। এই অ্যাকিউমুলেশন স্টেজে যেভাবে আমি অ্যাসেটটা অ্যালোকেট করব, যতটা রিস্ক আমি নিতে পারবো আপনার জন্য, ততটা তো আপনি গিয়ে প্রিজার্ভেশন স্টেজে নিতে পারবো না। তো যখন কোনো প্ল্যান বানানো হয়, তখন এই অ্যালোকেশনস গুলো ভেবে বানানো হয়। আপনি কোন স্টেজে আছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি কত টাকা রোজগার করবেন, আজকের সিচুয়েশন যদি কোনো কিছু এদিক ওদিক হয়ে যায়, মানে এখন তো জব লস ইজ র্যাম্পেন্ট, মানে এই যে এআই হঠাৎ করে চলে এনি পয়েন্ট অফ টাইম এনিথিং ক্যান হ্যাপেন। আগের মতো বেশ একটা সুন্দর লাইফ আর নেই, যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমার এক্সিট এন্ট্রি পয়েন্টস গুলো কিন্তু সেখানে গিয়ে ডিটারমাইন্ড হয়, শুধু মার্কেট পারফরমেন্সের ভিত্তিতে হওয়ার কথা নয়। ওকে, রিব্যালেন্সিং টার্মটার যদি আপনি একটু বোঝান আমাদেরকে, হোয়াট ইজ রিব্যালেন্সিং? ওকে, রিব্যালেন্সিং কনসেপ্টটা প্রথম আসে হচ্ছে একজন ভদ্রলোকের কাছ থেকে, যিনি কিনা আমাদের এই বিরাট ইনভেস্টমেন্ট গুরু, যিনি ওয়ারেন বাফেট, তার গুরু বেঞ্জামিন গ্রাহাম। ওকে। তো উনি একটা 50-50 মডেলের কথা বলেছিলেন একটা সময়। 50-50 মডেল হচ্ছে, আমার কাছে যদি 100 টাকা থাকে, আমি কি করব, 50 টাকা বিজনেস ইকুইটি রিস্কি অ্যাসেটসে রাখবো, আর 50 টাকা ধরুন বন্ডস বা ফিক্সড ডিপোজিটে রাখবো, যেটা কম রিস্ক। এবার এটা আমি 50-50 দিয়ে শুরু করলাম। এবার 1 বছর বাদে ধরুন আমার ইকুইটিটা বেড়ে 60 টাকা হয়ে গেল, আর বন্ডটা বেড়ে 55 টাকা হলো, তার মানে আমার 60 প্লাস 55 115 টাকা হলো। কিন্তু তখন কি আমার ব্যাপারটা 50-50 আছে? ইকুইটি বেড়ে আছে, তখন আমি কি করব, ইকুইটিটা যেটা বেড়ে আছে সেটা খানিকটা বিক্রি করব, আর বন্ডটা কিনে আবার জিনিসটাকে 50-50 ব্যালেন্স করে দেব। এইটা হলো রিব্যালেন্সিং। দিস হ্যাজ টু বি ডান কন্টিনিউয়াসলি ওভার আ পিরিয়ড। আচ্ছা, আমি মার্কেট সম্বন্ধে কি করে ইনফর্ম থাকবো অন চেঞ্জিং সিচুয়েশন যে মার্কেটের হচ্ছে, এটাকে এই সম্বন্ধে আমি কি করে ইনফর্ম থাকতে পারবো অ্যাজ অ্যান ইনভেস্টর? আই থিঙ্ক ভেরি প্রপার কোয়েশ্চেন। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমি কোন সোর্সটাকে বিশ্বাস করব। একদম একদম। 2 হচ্ছে যে আমি মার্কেট সম্বন্ধে যখন জানতে চাইছি, আর আজকাল তো মানে ইটস বোমবার্ডেড, মানে প্রত্যেক দিন টন টন, মানে কোটি কোটি বাইট তৈরি হচ্ছে প্রত্যেক দিন, প্রত্যেকটা জিনিস আমাদের মাথায় এসে পড়ছে। আমার কোর কাজ, ধরুন আমি একটা জায়গায় চাকরি করি, আমি আইটির কাজ করি, আমার পক্ষে কি সম্ভব সেই টন টন জিনিস মাথার মধ্যে নিয়ে তাকে প্রসেস করে সবকিছু ওয়াকিবহাল থাকা? তা নয়, সম্ভব।
আপনার আমার ইনফ্যাক্ট আমারও, আমিও যে ইনভেস্টমেন্ট নিয়ে চর্চা করি, আমার পক্ষে কি সম্ভব যে সারা পৃথিবীতে যত রকম ইনফরমেশন আসছে সেটাকে প্রসেস করে কোথাও একটা নিয়ে যাওয়া সম্ভব নয় তো। তো অবভিয়াসলি আমাকে না আমার একটা ফ্রেমওয়ার্ক বানাতে হবে। এটা নিয়েও খুব সুন্দর সুন্দর কনসেপ্ট তৈরি হয়েছে, পার্টিকুলারলি ইনভেস্টমেন্টের একটা সাইড যেটা আপনারা বলছেন মার্কেট ড্রিভেন ইনভেস্টমেন্ট, আরেকটা সাইড অফ ইনভেস্টমেন্ট যেটা খুব পপুলার হয়েছে সেটা বিহেভিয়ারাল ফাইন্যান্স, রাইট, যেটা নিয়ে আমরা কাজ করছি এখন। আচ্ছা। হিউম্যান বিহেভিয়ার এসেনশিয়ালি টেকনিক্যালের থেকেও না, এই মানুষের মন থেকে ডিটারমাইন করা যায় ইনভেস্টমেন্ট কোন সাইডে যাবে, কোন দিকে যাবে। এবং আপনি ইন্টারেস্টেড হবেন যে অনেকগুলো পিএইচডি শুধু না, অনেকগুলো নোবেল প্রাইজ কিন্তু এটার উপর এসছে। মোস্ট অফ দ্য নোবেল প্রাইজ, ইকোনমিক্স এর নোবেল প্রাইজ গুলো যদি দেখেন, দেখবেন এই বিহেভিয়ারাল ফাইন্যান্স কেন্দ্রিক জায়গা থেকে এসছে। সো বিহেভিয়ারাল ফাইন্যান্স আমাদের বলছে যে ইনস্টেড অফ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট, সবকিছু জানার থেকে আগে না নিজেকে জানো, নিজেকে বোঝো। নিজেকে যদি আমি বুঝতে পারি তাহলে আমার মার্কেট থেকে কতটুকু ইনফরমেশন তোলা দরকার, কোনটা নয়েজ না সেটা বোঝা, সেটা কিন্তু সহজ হয়ে যায়। তাহলে আমার এসেনশিয়ালি ফার্স্টে নিজেকে বুঝতে হবে, নিজের গোলস গুলোকে বুঝতে হবে। আর আপনি যেটা রাইট বলেছেন যে অ্যাসেন্সের ভেরিয়েশনটা যদি আমি একটু বুঝতে পারি এবং খুব ডিসপ্যাশনেটলি যদি অ্যাসেটস গুলোকে ঠিকঠাক করে রাখতে পারি এবং রিব্যালেন্সিং করতে পারি, অনেক সহজে কিন্তু গোলস গুলোকে পৌঁছে যাওয়া যায়। ওকে, আচ্ছা, রিস্ক কথাটা তো আমরা শুনি, তো আপনি যাদের পোর্টফোলিও ম্যানেজ করেন এই রিস্কটাকে আপনি কি করে ওদেরকে বোঝান, বা এই রিস্কগুলোকে কি করে আপনি অ্যাড্রেস করেন ফর ইয়োর ক্লায়েন্টস? আচ্ছা, রিস্কের আমরা যখন ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে যাই, অনেক রকমের ইন্টারেস্টিং ফাঁসি যে একজন এসে বললেন আমি খুব ভীষণ রিস্ক টেকার। বাহ, আপনি খুব ভালো রিস্ক টেকার, আপনি কি করেন? না, আমি অমুক স্টকে ইনভেস্ট করি, অমুক ক্রিপ্টোতে ইনভেস্ট করি, আমি না অপশন ট্রেডিং করি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তো আপনার 100 টাকার মধ্যে আপনি কত টাকা এটা করেন? না 5 টাকা। মানে উনি 5 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে প্রচন্ড রিস্ক নেন, বাকি 90 টাকা কিন্তু উনি ফিক্সড ডিপোজিটে রেখে দেন। আচ্ছা, তো যখন আমরা ব্যালেন্স করতে যাই আমরা দেখি জিনিসটা কিছু এগিয়ে দাঁড়ালো না। আচ্ছা, সো রিস্ক দুভাবে আমি ভাবতে পারি। একটা হচ্ছে মার্কেটের রিস্ক, এটা মূলত আমরা বুঝতে পারি, মানে এগুলো দুটো একদম একদম স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্স তো আমরা ইউজ করি, প্রচুর স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার আছে। একটাকে বলি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে যে আমি যদি একটা স্টকে বা একটা ব্যবসায় ইনভেস্ট করি, সেটা কতটা ওপরে যেতে পারে, কতটা নিচে যেতে পারে, এই একটা দোলাচলকে যদি আমি একটা হিসেবে ফেলতে পারি, একটা স্ট্যান্ডার্ডে ফেলতে পারি, আমি বলতে পারি আচ্ছা এটার এত রিস্ক হতে পারে। এটা হচ্ছে ফার্স্ট রিস্ক। কিন্তু মজাটা হচ্ছে আমি যদি বেশ কয়েকটা রিস্কি অ্যাসেটকে একটা বাক্সের মধ্যে রাখি, মানে এক হচ্ছে আমি শুধু একটা অ্যাসেটকে রাখলাম, তাহলে আপস অ্যান্ড ডাউন হতেই থাকবে। কিন্তু আমি যদি ধরুন বিজনেস স্টকসের সঙ্গে সোনাকে দিয়ে দিই, এটা খুব মজা। স্টক যখন বাড়ে সোনা তখন কমে, সোনা যখন বাড়ে স্টক তখন কমে। এটা বছরের পর বছর ধরে হয়ে এসছে, মাঝখানে কয়েকদিন হয়নি, হয়ে এসছে। তাহলে কিন্তু দুটো রিস্কি অ্যাসেট দিয়ে রিস্কটা কমিয়ে দেওয়া যায়, মানে টু নেগেটিভ মেকআপ পজিটিভ, এখানে খুব সুন্দরভাবে বলা যায়। তো আপনি যে আমায় প্রশ্ন করলেন যে যখন কেউ আসে আমাদের কিছু ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস আছে, আমরা তাদের রিস্ক প্রোফাইলিং করতে হয়, তো কিছু কোয়েশ্চেন্স আমাদের তরফ থেকে তাকে করতে হয়। সেই বেসিসে আমরা বুঝতে পারি উনি কোন রিস্ক প্রোফাইলে পড়ছে, এবং সেই রিস্ক প্রোফাইলে আমরা বুঝি যে কতটুকু রিস্কি অ্যাসেট দেবো, কতটুকু নন রিস্কি অ্যাসেট দেবো, কিভাবে ওই বাঁধনটা মানে ওই অ্যাসেট অ্যালোকেশনটা ওখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা, গ্রেট। যখন রিস্ক শুনলাম, তারপরেই আসে সাকসেস। তো হোয়াট আর দ্য বেঞ্চমার্কস অফ সাকসেস? তো সাকসেসটাকে আমরা কি করে মেজার করি, কি করে বুঝি, এবং তার বেঞ্চমার্কটাকে? আবার আমি বাড়ি থেকে বেরিয়ে ধরুন আমি থাকি ধরুন ইএম বাইপাসের ওপরে, আমি গড়িয়াহাট যাব, তো গড়িয়াহাট পৌঁছবো আমি, ওটা আমার সাকসেস। তো এখানেও গোলে পৌঁছানো আমার একটা সাকসেস। তো আজকে দাঁড়িয়ে আছি আমি যেখানে, ধরুন আমি মনে করছি যে আমার ছেলের হায়ার এডুকেশনের জন্য 3 বছর বাদে 10 লক্ষ টাকা লাগবে। So question is, can I achieve that 10 lakh rupees? যদি আমি 10 লক্ষ টাকায় পৌঁছতে পারি সেটা আমার সাকসেস। আমাদের সাকসেসটা কি? আমাদের সাকসেস হচ্ছে প্রথমে ব্যাপারটা কি হিসেব কষা, বলা যে আচ্ছা
তুমি যদি আজ থেকে 3 বছর বাদে 10 লক্ষে পৌঁছতে চাও, আর তোমার কাছে যদি এত টাকা আছে, তাহলে তুমি এইভাবে যদি ইনভেস্ট করো, হোপফুলি তুমি 10 লক্ষ টাকা এইভাবে পৌঁছে যেতে পারবে। এবং তিনি যখন সেটা পৌঁছন, আমি দেখেছি তার চোখে মুখে সাকসেসটা ফুটে ওঠে। ওটা আমাদের আর এসে বলতে হয় না। আচ্ছা, ডিসিশন একটা ভীষণ বড় ফ্যাক্টর। তো এই আপনার লার্নিং অ্যাবাউট ডিসিশন যদি আমাদের একটু বলেন, মানে সেটা কিভাবে আপনি মেজার করেন বা সেটা কিভাবে আপনারা ডিসাইড করেন, আপনার যদি কোনো ক্লাসিফিকেশন থাকে বা এক্সাম্পল থাকে। মেজর আছে এসেনশিয়ালি। যদি আপনি অ্যাসেট অ্যালোকেশনটা আপনারা দেখেন, আমি আপনাকে বললাম যে প্রচুর ইকোনমিক্সের পিএইচডি এসছে এগুলো, এই পিএইচডি শুধু না, আপনার নোবেল প্রাইজ এখান থেকেই এসছে। তো এই যে ডিসিশন ফ্যাক্টরটা আপনি যখন বলছেন, সেটা আমরা প্রবাবিলিস্টিক্যালি ভাবি। যে কোনো জিনিসের তো একটা প্রবাবিলিটি আছে। মানে আজকে যে ঘটনাটা, ধরুন ধরুন এই যে যুদ্ধ চলছে, যুদ্ধের খবর আসছে, তো সিজ ফায়ার হইল, এবার সিজ ফায়ারটা কি থাকবে না থাকবে না, সেটা তো একটা প্রবাবিলিস্টিক্যাল ব্যাপার। মানে বিভিন্ন ইনফরমেশনের বেশি প্রবাবিলিস্টি গুলো আছে, এবং আমরা কিন্তু বলতে পারি না যে এটাই হবে কালকে আর ওটাই হবে না কাল, বলতে পারবো না। কিন্তু একটা ডেফিনেটলি 70% বা 80% বা 90% প্রবাবিলিস্টিক মডেল তৈরি হয় সেখানে। ওকে, সো এনি ডিসিশন দ্যাট উই টেক, উই অলওয়েজ কনভে কি এটা না 3টে সাইড আছে। একটা সাইড হচ্ছে হবে অপটিমাম, একটা সাইড হচ্ছে হবে না, আর একটা সাইড হচ্ছে যে অনেক বেশি অ্যাচিভ হয়ে যাবে। 3টে সাইড আছে, তার এই প্রপোর্শন। এবার প্রশ্ন হচ্ছে যদি রিস্কটা হচ্ছে যে হবে না, যখন তখন আমাকে মার্জিন অফ সেফটি পুশ করতে হয়। তো আমরা যখনই কোনো ডিসিশন নেই, সবার অলক্ষ্যে না আমরা 5 থেকে 10% মার্জিন অফ সেফটি রাখি। ওটা আমাদের হেল্প করে ওই প্রবাবিলিস্টিক ভেরিয়ারটাকে রিকভার করতে এবং সাকসেসে পৌঁছে। ওকে, গ্রেট, খুব সুন্দর বোঝালেন। ওয়েল, আপনার তো প্রচুর পোর্টফোলিও ম্যানেজ করেন, এবং যখন আপনি দেখেন বিগেস্ট মিস্টেক অফ যারা ইনভেস্টার্স থাকে, তাদের সবচেয়ে বড় মিস্টেকটা কি, একটু তো আপনার যদি লার্নিংটা একটু শেয়ার করেন আমাদের সাথে। এখানে একটা ছোট্ট ডিসক্লেমার, আমরা না পোর্টফোলিও ম্যানেজ করি না, আচ্ছা, আমরা হিউম্যান এক্সপেকটেশন ম্যানেজ করি। ওকে, পোর্টফোলিও ম্যানেজ করেন যারা পোর্টফোলিও manage নিয়ে কাজ করেন। ধরুন কোনো মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার, জন্য এআইএফ এর ফান্ড ম্যানেজার, পিএমএস এর ফান্ড ম্যানেজার, দে আর দ্য ওয়ান হু আর ম্যানেজিং দ্য পোর্টফোলিও। পোর্টফোলিও হচ্ছে আমার কাছে ইট, আর আমি ওই ইটটা নিয়ে আপনার বাড়িটা বানাই। রাইট, ঠিক আছে। এবার আপনার যে প্রশ্ন যে আমি কি করে মানে হিউম্যান এক্সপেকটেশন ম্যানেজ করি, মানে পোর্টফোলিও থেকে আমি আপনাকে একটা হিউম্যান এক্সপেকটেশন ম্যানেজ করার দিকে নিয়ে গেলাম। আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আবার আপনার পুরো জিনিসটাকে লেখা, পুরো জিনিসটাকে আপনাকে বোঝা, আপনাকে বোঝানো, আপনাকে কমিউনিকেট করা, এবং তারপরে আপনার সঙ্গে স্টেপ বাই স্টেপ নিয়ে যাওয়া। আপনার মানে আমার ইনভেস্টর যত বেশি ইনফর্মড হবেন, যত বেশি আমার সঙ্গে কথা বলবেন, যত বেশি বুঝবেন, আমার সাকসেসটা সেখান থেকেই চলে আসবে। ওকে, কি উত্তরটা ঠিক দিলাম না? আপনার প্রশ্নটা বোধহয় আরেকটু অন্যরকম ছিল। না না, প্রশ্নটা ঠিকই দিলেন, উত্তরটা একটু ঘুরিয়ে দিয়েছেন, কারণ আপনি নিজেকে ইট ইট ভাবে এক্সপ্লেন করলেন, বাট আই থিঙ্ক ইট মেক সেন্স, মানে খুব ভালোভাবেই বুঝিয়েছেন। আচ্ছা, যারা নতুন ইনভেস্টার্স আছে, তাদের যদি আপনি কিছু টিপস বা আইডিয়াস দেন, যারা নতুন ইনভেস্ট করছে, নতুন চাকরিতে ঢুকেছে বা নতুন ইনভেস্ট করছে। প্রথম হচ্ছে আবার সেই প্রথম ইনভেস্ট করার মানেই হচ্ছে ইনভেস্টমেন্টের একটা মানে অদ্ভুত ব্যাপার আছে যে আমি ভীষণ চালাক একজন ইনভেস্টার, আমার না অনেক বেশি রোজগার হয়ে যাবে। প্রবলেমটা হচ্ছে কোটি কোটি লোক ইনভেস্ট করছেন, কোটি কোটি লোক ইনভেস্ট করছেন, মার্কেট ম্যানিপুলেশন কিন্তু করা যায় না। মানে এত লোক ইনভেস্ট করেন, আমি না মার্কেটের থেকে বেশি বুদ্ধিমান হয়ে যেতে পারি না। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট ফর দ্যাট। আমাকে হতে গেলে আমাকে যে পরিমাণ সময় দিতে হবে, যে পরিমাণ পড়াশুনো করতে হবে, যে পরিমাণ রিস্ক নিতে হবে, সেটা কিন্তু সবার, আমি বলছি না হয় না, বাট আমরা দেখি না, খুব খুব কম দেখি। তাহলে আমি যদি প্রথম লেভেল ইনভেস্টার হই, আমরা যেমন পড়াশুনো শুরু করি, যেমন অ ক খ নিয়ে শুরু করি বা এবিসিডি দিয়ে শুরু করি, আমাকে তো বিল্ডিং ব্লকস গুলো বানাতে হবে। আমার মনে হয় যারা ফার্স্ট ইনভেস্টমেন্ট করছেন, তাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট করা উচিত হচ্ছে নিজের ওপর। নিজের একটা হেলথ ইন্স্যুরেন্স মাস্ট, ওকে, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স মাস্ট, সেই ওটা ভাবুন আপনারা। তারপরেই একটা লাইফ ইন্স্যুরেন্স নেওয়ার কিন্তু দরকার নেই। লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে যখন আপনার লায়াবিলিটিস তৈরি হচ্ছে, তখন থেকে আপনি তৈরি করুন যে আচ্ছা আপনার
কন্টিনজেন্সি কি হতে পারে। আজকে যদি আপনার চাকরি চলে যায়, আপনার রোজগার কমে যায়, আপনাকে তো 3 থেকে 6 মাস চালাতে হবে, তাহলে আপনাকে সেরকম একটা ফান্ড তৈরি করতে হবে। তারপরে তো আপনার ইনভেস্টমেন্টের বেসিক্স তৈরি হবে, মানে আগে ফাউন্ডেশনটা বানিয়ে নিন, তারপরে ইনভেস্টমেন্ট চলতে শুরু করবেন। বাট ফর দ্যাট ইউ নিড টু নো ইয়োর স্পেস, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কি আপনার রিকোয়ারমেন্ট। আর লিখলে খুব সুবিধা হয়, আমি লিখছি, লিখে ফেললে সুবিধা হয়। ওকে, ক্রিস্প অ্যান্ড নাইসলি বোঝালেন। আচ্ছা, একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল প্রিন্সিপাল এটা আপনার মনে হয় উই শুড ফলো, একটু যদি বলেন আমাদের। কনসিস্টেন্সির থেকে আর কোনো বড় ফিনান্সিয়াল প্রিন্সিপালস আমি জানি না। ইফ ইউ আর কনসিস্টেন্ট ইন দ্য ওয়ে ইউ আর ডুইং থিংস, ইউ উইল ডেফিনেটলি অ্যাচিভ ইউর গোলস। ওই মাঝখানে হয় কি, আপনি আরেকটা কোয়েশ্চেন আমাকে করেছিলেন, সেটা হচ্ছে বিভিন্ন এরার অফ জাজমেন্ট হয় যখন আমি হঠাৎ করে মনে করি যে আমি খুব স্মার্ট হয়ে গেলাম। ইনফ্যাক্ট বাফের একটা বিরাট থিওরি আছে, এর উপর আরো কাজ হয়েছে, সেটা গ্রিড অ্যান্ড ফিয়ার। সো দের ইজ এ গ্রিড ইন্ডেক্স, দের ইজ এ ফিয়ার ইন্ডেক্স, আমাদের বিহেভিয়ার ফাইন্যান্সেও আছে। যখন সবাই কিনতে থাকে তখন সব, মানে আমিও কিনবো আর কি। দেখুন ধরুন গত বছর পর্যন্ত মার্কেটস ওয়াজ ডুইং ভেরি ওয়েল অ্যান্ড পিপল ওয়ার বাইং, মানে হেলটার কোনো কিছু না দেখে কিনছিল তারা, বিকজ গ্রিড ওয়াজ ড্রাইভিং ইট। কিন্তু এখন আবার সেটা খানিকটা কমেছে, ফিয়ার ফ্যাক্টরস গুলো অ্যারাইজ করেছে। সো মার্কেট সেন্টিমেন্টটা সুইং করে এই গ্রিড এন্ড ফিয়ারের মধ্যে, এবং এটারও কিন্তু একটা ইন্ডেক্স আছে, আমরা ভিক্স বলি সেটা, উই মেজার এভরিথিং, এভরিথিং। তো এখন সেটা বেশ হাই আর কি, লোকে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কথা, ভয় না পাওয়ার কোনো কারণ নেই। আমার এরর হচ্ছে যে আমি বাইরের, মানে মার্কেটস কি হবে সেটা ভেবে যদি আমি ডিসিশন নেই, ওটা তো আমার হাতে নেই। আমার হাতে খালি আমার কনসিস্টেন্সি, আমি কি করতে পারি সেটা আছে। সো ইফ পিপল আর কনসিস্টেন্ট, ইফ ইনভেস্টার্স আর কনসিস্টেন্ট, দে ক্যান অ্যাচিভ হোয়াট দে ক্যান অ্যাচিভ। বাট ফর দ্যাট, তার জন্য বিরাট রিস্ক নেওয়ার দরকার নেই। নিজেকে বুঝে যদি আমি লেয়ার করে ফাউন্ডেশন বানিয়ে করি, আই থিঙ্ক উই ক্যান সাস্টেন থিংস ভেরি ভেরি ওয়েল। গ্রেট। ট্রু ফিনান্সিয়াল সাকসেস একজনের ওয়েলবিংটা মেনটেন করার জন্য সেটা কি? এটা এটা যখন আমি সেই পড়াতাম প্রথম দিকে 2005, 6, 7, আই স্টার্টেড টিচিং। আমি স্টেট ব্যাংকে প্রথম সেশন করি, খুব তখন আমি বরাবর এটা নিয়েই কথা বলতাম, সেটা হচ্ছে হাউ মাচ ইজ এনাফ। সো ট্রু ফিনান্সিয়াল সাকসেস ইজ হাউ মাচ ইজ এনাফ। আমি যদি জানতে পারি, আমি ক্যালকুলেট করতে পারি যে এই লক্ষ্যে পৌঁছলে, একটা পার্টিকুলার এক্স অ্যামাউন্টে পৌঁছলে আমার সারা জীবন আমি যে লাইফস্টাইলে চলছি সেই লাইফস্টাইল নিয়ে চলে যাবে। এবং আমি আমার যেটা ভালো লাগে, ধরুন আমার গান গাইতে ভালো লাগে, যদি আমি একদম গান গাইতে পারি না, গান গাইতে ভালো লাগে বা ছবি আঁকতে ভালো লাগে, আমি নিশ্চিন্তে সেটা করতে পারি। আই থিঙ্ক দ্যাটস দ্য মার্ক অফ ট্রু ফিনান্সিয়াল সাকসেস। ইট ইজ নট অ্যাবাউট হাউ মাচ ইউ হ্যাভ, ইট ইজ হাউ এফেক্টিভলি ইউ ক্যান ইউজ হোয়াট ইউ হ্যাভ। Okay. What do you see the landscape from 5 years from now? Financial landscape টা কিরকম মনে হচ্ছে আপনার? দুভাবে দেখতে পারি। আমি আমার স্কোপে দেখতে পাচ্ছি এখানে একটা এক তো অবভিয়াসলি নতুন ধরনের সিনারিওস তৈরি হচ্ছে, মানে আনডাউটেবলি আমরা তো এক একটা ইরার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ধরুন 92, 91, 92-তে হর্ষদ মেহতা হয়েছিল, দ্যাট ওয়াজ আ এরা, লোকে কিছু জানতো না, ইল ইনফর্মড এরা, একটা ইনফরমেশন ছিল না, স্টেট ব্যাংকের নাম্বার ছিল ফর হোয়াট এভার রিজন, লোকে কিছু পয়সা বানিয়েছিল, তারপর পিপল লস দেয়ার মানি। 2000 was a different era, IT era. 2008 was a global era. 2020 was a COVID era. এখন যেটা আমাদের মূল এরিয়ায় দাঁড়িয়েছে সেটা অবভিয়াসলি একটা জিওপলিটিক্যাল অশান্তি তৈরি হয়েছে, এবং আনফর্চুনেটলি আমাদের এস্টিমেশন বা আমাদের যারা খুব জিওপলিটিক্স নিয়ে স্টাডি করছেন, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য গ্লোবাল জায়েন্টস, তারা বলছেন এটা, এই অশান্তিটা খুব একটা ইজিলি কাটবে না, উইচ ইজ আ কনসার্ন। সেকেন্ড কনসার্ন অবভিয়াসলি ইজ এআই, এবং এসেন্সিয়ালি আমার রিসার্চ, আমার পিএইচডির কাজটাই সেটার ওপরে, যে হিউম্যান ইন্টারভেনশন কতটা থাকবে না এআই আগামী 5 বছরে টেক ওভার করবে। মানে আমি কি একটা মেশিনকে মানে অন্ধের মতো ব্যবহার করে আমার সমস্ত কিছু বলে দেবো এবং সে ডিসাইড করবে আমার কি হবে, আমার কি ফেট? না, হবে না। এইটা কিন্তু ইজ ইন আ কাটিং এজ। যদি মেশিন ডিপেন্ডেন্ট আমরা হয়ে যাই,
তাহলে মেশিনের প্রবলেমটা হচ্ছে ওরা তো একটা লজিক ফলো করে, অ্যালগো ফলো করে। তো ওই অ্যালগোটাকে যদি আমি নতুন করে কিছু না দেই, তো অ্যালগোটা তো একই জিনিস নিয়ে চলতে থাকবে। সো দেয়ার কুড বি স্যাচুরেশন। দেখুন, পৃথিবীতে 7টা কোম্পানি, তারা কিন্তু মোস্ট অফ দ্য গ্লোবাল, মানে আমি যদি ইন্ডিপেন্ডেন্ট একটা দেশের, আজকে ধরুন আমার ইন্ডিয়া ইজ অ্যারাউন্ড $4 ট্রিলিয়ন, পৃথিবীতে এক একটা কোম্পানি আছে যারা তার থেকে বেশি ওয়েলথ হোল্ড করছে বা ভ্যালুয়েশন হোল্ড করছে। সো দের ইজ আ হিউজ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ ইন দ্য হ্যান্ডস অফ আ ফিউ। এআই ওরিয়েন্টেড হয়ে গেলে কি সেটা আরো বাড়বে? তাদের কি সারা পৃথিবীতে একটা, আমি কি বলবো, একটা একটা ডিস্ট্রিবিউশন তৈরি হবে যেটা হচ্ছে। সো দিজ আর হিউজলি কনসার্নিং ফর আস, অ্যান্ড উই আর মানে ডিপলি লুকিং ইনটু ইট যে কি হতে পারে। তো শুধু একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস নয়, আমরা ওইগুলো কনস্ট্যান্ট স্টাডি করতে চাচ্ছি যে কিভাবে এই এই কি বলবো, একটা সময় ছিল এগুলোই সামন্ত রাজ্য থেকে রাজত্ব, এরকম টাইপের একটা জিনিস তৈরি হচ্ছে কিনা। ওকে, সো হাউ মানি ইজ গোনা মুভ। আচ্ছা, খুব কিউরিয়াস আমি জানতে চাই যে আপনি হোয়াট টাইপ অফ লেগেসি ইউ ওয়ান্ট টু ক্রিয়েট থ্রু ইয়োর ওয়ার্ক? I think the interesting question. আমার legacy obviously one thing is এটা আমার না প্যাশন। আমি 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 যা পড়াশোনা করেছি, আমি কর্পোরেট ল নিয়ে পড়েছি, আমি ফাইন্যান্স নিয়ে পড়েছি, আমি লেখালেখি করেছি, আমি কর্পোরেট ফাইন্যান্সে ছিলাম, কর্পোরেট লয়েও ছিলাম। সেখান থেকে আই মুভ টু পার্সোনাল ফিনান্স বিকজ আই থট আই নিড টু ওয়ার্ক ডিপলি উইথ হিউম্যান বিং। মানে ওগুলো খুব থ্যাঙ্কলেস ছিল, পেইন বাট থ্যাঙ্কলেস। মানে কারণ ঠিক আছে, কাজ করছি। এখানে যখন একজন বাবা এসে বলেন, না আমি ছেলের বিয়েটা খুব ভালো দিয়েছি বা মেয়ের বিয়েটা খুব ভালো দিয়েছি, থ্যাঙ্কস টু ইউ, ওরা খুব খুব ভালো লাগে এটা। এবং এটা এতদিন ধরে করছি, তো মানে প্রচুর সাকসেস স্টোরিজ হয়েছে। আমরা প্রায় এখন 550-600 ফ্যামিলি ম্যানেজ করি। সো ইটস এসেনশিয়ালি ফ্যামিলি আন্ডার ম্যানেজমেন্ট। সো উই এনজয় দ্যাট। আই থিঙ্ক দ্য লিগেসি এসেনশিয়ালি আবার সেই মেশিন ভার্সেস হিউম্যান। I don't want to be a machine. We don't want to be a machine. We want to remain human. So সেই legacy-টা যদি পাস অন করে দিয়ে যেতে পারি, সেটা I think that's going to be huge success for us. গ্রেট। শেষ প্রশ্নে আসি, এনি টিপস ফর আওয়ার ভিউয়ার্স ফ্রম দ্য ইনভেস্টমেন্ট অ্যাঙ্গেল? এই টিপস কথাটা ঠিক, I don't like it. আমি আমার ফিলসফি দিয়েই বলছি, আমি আমার হিসেব দিয়েই বলছি। নিজেকে যদি আপনারা জানেন, নিজেকে যদি আপনারা বোঝেন, আর নিজের কি বলবো, নিজের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটাকে যদি আপনারা বুঝতে পারেন, তাহলে প্লিজ কনসিস্টেন্টলি ইনভেস্ট করুন। তবে আজকের দিনে মানে একটা খুব অ্যাবারেশন এখানে আছে। আগে আমরা বলতাম যে মার্কেট মানে রিভার্সন টু মিন, একটা মার্কেট যদি ওঠে আবার ওটা পড়বে, আর যেটা পড়ে সেটা ওঠে। সো এখন কিন্তু বিকজ অফ দ্য এআই ইন্টারভেনশন থিংস আর চেঞ্জিং, একটা বিরাট সাইক্লিক্যাল চেঞ্জ হচ্ছে। সো বি আ লিটল কেয়ারফুল, ডোন্ট গো বাই টেলউইন্ড হেডউইন্ডস। ঠান্ডা মাথায় নিজের একটা কর্পাস তৈরি করুন, যে কর্পাসের মধ্যে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট রাখুন, যাতে আপনি 1 থেকে 2 বছর নিজেকে কভার করতে পারেন। এটার আরেকটা কারণ হচ্ছে, আগে ব্যাপারটা খুব লিনিয়ার ছিল। আগে কি লিনিয়ার ছিল, যে আমি 25 বছর বা 26 বছরের চাকরি করতে ঢুকলাম বা ব্যবসা করতে ঢুকলাম, 60 বছর অবধি করলাম, 35 বছর চললো, 35 বছর বাদে আমি রিটায়ার করলাম, আমি তারপর 20 বছর, 22 বছর, 25 বছর বাঁচলাম। এখন প্রবলেমটা হচ্ছে যে আমি 25 বছরের চাকরিতে ঢুকেছি, 30 বছরে আমার চাকরি চলে গেল, 3 বছর আমি আবার বসে রয়ে গেলাম। এই সাইকেলসগুলো আমাদের হিট করছে এবং হিট করবে। সো আই থিঙ্ক লোককে যেমন কনসিস্টেন্টও হতে হবে, ডাইভার্সন বাড়াতে হবে। ডাইভার্সিফিকেশন মানে আমরা এখন শুধু দেশে ইনভেস্ট করছি না, বিদেশি টাকা নিয়ে চলে যাচ্ছি, মানে গ্লোবাল রেমিটেন্স করছি, সেগুলো করছি। সেইভাবে আপনারা স্ট্রাকচার করুন। আর প্লিজ একটা জিনিস মনে রাখবেন, যে ইনভেস্টমেন্ট ইজ নট আ ম্যাজিক। মানে আজকে টাকা দিলাম কালকে ডবল হয়ে গেল, এইসব স্কিম যারা বলে, ওই স্কিমসগুলো কিন্তু নয়। প্লিজ লক্ষ্য রাখবেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মানে সেবির, তারা সেগুলো কন্ট্রোল কিনা, আরবিআই এর সেখানে আছে কিনা, যারা কথা বলছে তাদের ব্যাকগ্রাউন্ড গুলো কি। ইফ ইউ টেক অল দিস ইনটু কনসিডারেশন, প্রবাবলি উইল বি সেফার, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ নট গোইং টু বি সেফার ইন ফিউচার। ইটস বিকামিং ডিফিকাল্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম, মানহার। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা যদি মানহার অব্দি রিচ করতে চান, আমাদেরকে লিখুন। উই উইল ডেফিনেটলি হেল্প ইউ অ্যান্ড গাইড ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর